দর্শক, স্বাগত জানাই বিশ্বাস বিল্ডার্স আজকের আবাসন অনুষ্ঠানে। নগর জীবনের অন্যতম মৌলিক চাহিদা আবাসন। এই আবাসনের আজকের বাস্তবতা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্বাস বিল্ডার্স আজকের আবাসন। আবাসনের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মাঝে আজ আলোচনা করার জন্য উপস্থিত হয়েছেন রিয়েল এস্টেট সেক্টর রিহাব এর সম্মানিত সহসভাপতি জনাব লিয়াকত আলী ভূঁইয়া এবং উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক জনাব শ্যামল দত্ত। তাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। প্রথমেই জনাব শ্যামল দত্ত, আপনি জানেন আমরা বিভিন্ন জরিপে দেখতে পাই যে ঢাকার নগরবাসীর সংখ্যা প্রায় 15 মিলিয়ন ছাড়িয়ে। এই নগরবাসীরা পর্যাপ্ত মৌলিক চাহিদা তারা পাচ্ছে কিনা বা যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলো পাচ্ছে কিনা, বিশেষ করে আবাসন চাহিদা পূরণে সরকার কতটুকু ভূমিকা রাখতে পারছে আপনি মনে করেন? কালকেই একটি খবর গণমাধ্যমে এসছে, সেটি হচ্ছে যে ঢাকা শহরে যে সরকারি চাকুরে আছেন তাদের 92% কোনো আবাসন নেই। এখন বিষয়টা এমন দাঁড়িয়েছে, আপনি যে মৌলিক চাহিদার কথা বললেন আবাসন একটি, সেই ব্যাপারে আমার মনে হয় না যে আমরা কেউই এই দৃষ্টিভঙ্গি নিয়ে পুরো সেক্টরের সমস্যাটার সমাধান করার চেষ্টা করি বা এর যে চাহিদা আছে সেটিও পূরণ করার চেষ্টা করি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের তিনটি মূল যে অন্ন, বস্ত্র, বাসস্থানের কথা আমরা বলি, মানুষের মূল চাহিদার তিনটি এবং মৌলিক অধিকারেরও সংবিধান প্রদত্ত যে মৌলিক অধিকার তারও অংশ এটি, কিন্তু নানা রকমের সীমাবদ্ধতার কারণে আমরা এই সেক্টরটার উপরে খুব বেশি গুরুত্ব দিতে পারিনি এবং আমার ধারণা যে আগামীতে কবে নাগাদ এটি আসলে মৌলিক চাহিদা হিসেবে পরিপূরণ হবে তারও কোনো সুনির্দিষ্ট চিত্র দেখা যায় না। একটা ঠিক যে আপনি বললেন একটু আগে যে ঢাকা শহর 15 মিলিয়ন অর্থাৎ 1.5 কোটি লোকের বাস, এটির পরিসংখ্যানটি হয়তো একটি অফিসিয়াল পরিসংখ্যান, কিন্তু এর বাইরেও প্রায় এই ঢাকা শহরে 40 লক্ষেরও বেশি লোক বস্তিতে বসবাস করে, এটিও আরেকটি পরিসংখ্যান। এখন আপনি সামগ্রিক অর্থে একটা ক্যাপিটাল সিটির যদি সংজ্ঞায় ধরি, সেই অর্থে ঢাকাকে কোনোভাবেই একটা ক্যাপিটাল সিটি বলা যায় না। কারণ আমি সম্প্রতি আরেকটি জাতিসংঘের জরিপে দেখা যাচ্ছে যে সিরিয়ার দামেস্কের পরে সবচেয়ে খারাপ শহর হচ্ছে ঢাকা শহর। তো সেই শহরে যারা আবাসনের সমস্যার সমাধানে কাজ করছেন, রিহাব বলি বা ওনারা, এটি একটি কঠিন কাজ। একে তো ব্যাপারটা হচ্ছে ভূমির সংকট, এবং আপনি জানেন যে বাংলাদেশ এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশের একটি। ল্যান্ড অনুযায়ী যদি হিসাব করেন প্রায় প্রতি স্কোয়ার কিলোমিটারে 1150 লোক বেশি লোক বসবাস করে। তাইওয়ান হচ্ছে বাংলাদেশের একটু উপরে আছে, কিন্তু তাইওয়ান একটা সিটি স্টেট, ফলে সেই শহরকে একটা দেশের সঙ্গে পরিগণিত করার ঠিক না। এই শহরটিতে যে একটি পরিকল্পনা মাফিক আবাসন নীতি থাকা দরকার ছিল, দুঃখজনক হলো সেটি আমরা নেই এখনো পর্যন্ত। আপনি দেখেন ঢাকা শহরে বলি আর বিভিন্ন শহরে বলি, সরকার এবং বিভিন্ন জায়গায় মানুষকে ল্যান্ড দেওয়ার একটি প্রবণতা আছে। যে দেশের ল্যান্ডের সবচেয়ে বেশি সংকট, শিল্প কারখানা করা যাচ্ছে না ল্যান্ডের অভাবে, যে দেশে আবাসনের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে ল্যান্ড ক্রাইসিস, সেখানে আমরা এখনো সরকারি খাতে বলি অন্যান্য খাতে বলি মানুষকে 5 কাঠা 10 কাঠা 20 কাঠা ল্যান্ড দেওয়ার নজির আছে। ফলে এইগুলো যদি আমরা অ্যাড্রেস না করি, কখনোই আবাসনকে যে সমস্যার কথা আপনি বলছেন মৌলিক চাহিদা, সেটি কখনোই সমাধান করতে পারবো না। জি, জনাব লিয়াকত আলী ভূঁইয়া, উনি বিভিন্ন সমস্যার কথা বললেন। আপনারা আবাসন শিল্পে থেকে সরাসরি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? ধন্যবাদ আপনাকে এবং আরটিভির দর্শকদেরকে। প্রথমে দাদার কথা ধরে বলি যে এটা কিন্তু দাদার কথাটা ঠিক আছে, কিন্তু এটা এক সময় ছিল। এখন কিন্তু বর্তমান সরকারের নীতি বা পূর্ত মন্ত্রণালয় বলেন বা রাজুকের নীতি, তারা কিন্তু আর এখন আর প্লট বা ল্যান্ড দিবে না, এটা একেবারে বন্ধ হয়ে গেছে। এখন তারা যে সমস্ত ল্যান্ডগুলো দেওয়া হয়েছিল ওগুলোর মধ্যেই তারা ফ্ল্যাট বা বাড়ি করবে। তো এটা আপাতত ওই জায়গাটা বন্ধ আছে এখন। আর আপনি যেটা বললেন, আমাদের কিন্তু অনেকগুলা সমস্যার মধ্যে আমি মনে করি যে আমাদের এই দাদা যেটা বলতেছে, আমিও মনে করি যে ঢাকা শহর কিন্তু এলাস্টিক না যে টান দিয়ে বড় করা যাবে। এখন আমাদের এই ক্ষেত্রে কিন্তু আমরা সরকারের কাছে বারবার বলছি যে আশেপাশে স্যাটেলাইট সিটি করা দরকার। এটা পৃথিবীর সব দেশেই আছে।
আপনি মালয়েশিয়া বলেন, আপনি মালয়েশিয়াতে দেখবেন, সিঙ্গাপুরে দেখবেন, হাজার হাজার লোক মালয়েশিয়া থেকে কাজ করে সন্ধ্যার সময় চলে যাচ্ছে। ইভেন আপনি কলকাতা দেখবেন, হাওড়া ব্রিজ দিয়ে হাজার হাজার লোক আসতেছে, কলকাতা থেকে কাজ করে তার বাইরে চলে যাচ্ছে। তাদের কিন্তু চারদিকে স্যাটেলাইট সিটি আছে। আর স্যাটেলাইট সিটি বলতে যেটা বোঝাবার চেষ্টা করতেছি, যে মনে করেন গাজীপুর হতে পারে, কেরানীগঞ্জ হতে পারে, নারায়ণগঞ্জ হতে পারে, সেখানে কিন্তু সব ধরনের ইউটিলিটি সার্ভিস থাকতে হবে এবং যাতায়াত ব্যবস্থাও কিন্তু ঠিক থাকতে হবে। যেটা সরকার, বর্তমান সরকারকে আমি ধন্যবাদ দেবো যে এই জন্য যে আমাদের যাতায়াত ব্যবস্থা কিন্তু আগের তুলনায় অনেক ভালো হচ্ছে, বিভিন্ন জায়গায় ফ্লাইওভার হচ্ছে। এখন আপনি মনে করেন গাজীপুর থেকে যদি আমি 10 মিনিট বা হাফ এন আওয়ারের মধ্যে ঢাকা শহরে চলে আসতে পারি, সেখানে জমির দাম কিন্তু এখন কম ঢাকার তুলনায়। তো সেই ক্ষেত্রে কিন্তু সেখানে আমরা ফ্ল্যাট তৈরি করে বানালে একটা সাধারণ ক্রেতা, যেটা স্বল্প এবং মধ্য আয়ের লোকরা পেতে পারে। প্রস্তাবিত বিভিন্ন ল্যান্ড প্রজেক্ট, যেটা রাজুক সহ অন্যান্য প্রাইভেট কোম্পানিগুলো পূর্বাঞ্চল এবং আশেপাশে বা তারা প্রক্রিয়া করছেন, এর বাস্তবায়ন নিয়ে অনেক সন্দেহ রয়েছে এবং সাধারণ ক্রেতাদের মধ্যে সন্দেহ বিরাজ করছে। এটি সম্পর্কে আপনি? এটা বাস্তবায়ন নিয়ে এখানে অনেক রকম প্রবলেম থাকলো, কিন্তু ওইটা কিন্তু প্রায় কেটে যাচ্ছে। বর্তমান মাননীয় পূর্তমন্ত্রীর নেতৃত্বে কিন্তু এগুলা কিন্তু বেশ মোটামুটি কিন্তু ক্লিয়ার হয়ে আসতেছে এবং আশা করা যায় যে আগামীতে এগুলো হয়ে যাবে আর কি। তা আমি মনে করি শুধু পূর্বাঞ্চল বা ছোটখাটো, এটা এখন ঢাকার বাইরে না নেওয়া পর্যন্ত এটা কিন্তু আপনার এটা ফল কিন্তু পাবেন। এবং রিয়াদ কিন্তু নিজস্ব উদ্যোগে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, কক্সবাজার বিভিন্ন জায়গায় কিন্তু রিয়াদ নিজস্ব উদ্যোগে গেছে। এখানে কিন্তু নিজস্ব উদ্যোগে যাওয়ার পর আমরা চাচ্ছি সরকারের একটা সাহায্য। আর সরকারের সাহায্য পেতে হলে এটার সাথে কিন্তু ব্যাংকিং সেক্টরটাও জড়িত। এখন ব্যাংক যদি না এগিয়ে আসে, যে ব্যাংক রিয়াবকে না বা ডেভেলপকে ঋণ দেওয়ার কথা আমি বলি না, এখন সরকার উচিত স্বল্প এবং মধ্য আয়ের লোকদের একটা ঋণের ব্যবস্থা করা। ঋণ সম্পর্কে আসছি, আমি দাদার কাছে জানতে চাই, এই যে ঢাকাকে বিস্তৃত করা বা এই যে ল্যান্ড প্রজেক্ট গুলো বা বিভিন্ন স্যাটেলাইট সিটি গড়ার যে পরিকল্পনা নিয়েছে, এটার উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন এবং এটা বাস্তবায়ন কতটুকু সম্ভব? আমি একেবারেই সন্দেহান, কারণ এই ধরনের উদ্যোগের কথা আমি আমার নিজের জীবনের যুগ যুগ ধরে শুনে আসছি। স্যাটেলাইট সিটি হবে, এই স্যাটেলাইট সিটির শব্দটি আমি অন্তত সর্বশেষ 20 বছর আগে থেকে শুনছি, কিন্তু এই বিষয়ে কোনো অগ্রগতি নেই গত 20 বছরে। একটি শহরকে কিভাবে বিস্তৃত করা যায় তার উদাহরণ হচ্ছে কলকাতা, আমাদের পাশেই একেবারে। এখান থেকে চট্টগ্রাম যেতে যতক্ষণ লাগে প্লেনে, তার চাইতে কম সময়ে কলকাতা যাওয়া যায়। সেখানে গিয়ে ওনারা দেখে আসতে পারেন যে কিভাবে একটা প্ল্যান সিটি গড়ে তোলা সম্ভব। এই যে নিউ টাউন করছে রাজারহাটে, শহর করার আগে যোগাযোগ ব্যবস্থা করে ফেলেছে, ফ্লাইওভার হয়ে যাচ্ছে, বিরাট বিরাট রাস্তা হয়ে যাচ্ছে। কাছে একটি ফোন রয়েছেন দর্শক, আমি ফোনটা নিয়ে নিই। হ্যালো, জি, আমার নাম জহির আহমেদ, আমি ম্যানেজিং ডিরেক্টর ক্লাস হোল্ডিং লিমিটেড। আমি রিহাব ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া শ্যামলদার দুইজনের কাছে কিছু প্রশ্ন রাখতে চাচ্ছি যে আমাদের দেশে এই সরকারের আমলে সব সেক্টরে কিন্তু উন্নত হচ্ছে, খুব উন্নত হচ্ছে, সব দিকে উন্নত হচ্ছে, কিন্তু আমাদের রিয়েল এস্টেট সেক্টরটা আরো কিভাবে একটু উন্নত করা যায়? কারণ আমাদের ব্যাংকে প্রচুর লিকুইড মানি আছে, কিন্তু সেক্ষেত্রে সরকার যদি এটা নজর দেয় তাহলে আমার মনে হচ্ছে আমাদের এই মন্দাভাবটা আরো কেটে উঠবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। জি, যে বিষয়টা একটু আমি লিয়াকত ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করবো এই কারণে যে ল্যান্ডের প্রজেক্ট আপনি দেখেন, বেসরকারি হাউসে বিএলডিএ নামে একটা অর্গানাইজেশন আছে, ঢাকা শহরের মধ্যে তো এখনো প্রচুর ল্যান্ডের প্রজেক্ট আছে। এখন আপনি ক্যান ইউ অ্যাফোর্ড ইট? এখনকার দিনে যে একজনকে, একটা সময় ছিল ধানমন্ডিতে 1 বিঘার কমে কাউকে ল্যান্ড দেওয়া হয়নি, গুলশানে 1 বিঘার উপরে বাড়ি, 2 বিঘার উপরে বাড়ি, আমরা এগুলো এখনো দেখছি। কিন্তু কি হয়েছে বাস্তবে? আপনি দেখুন এই যে বিভিন্ন জায়গায় যাদেরকে প্লট দেওয়া হয়েছে, প্লট দেওয়ার পরেই পরের সপ্তাহে কাগজ বিক্রি হয়ে গেছে এবং ওখানে আলটিমেটলি অ্যাপার্টমেন্ট উঠছে। তাহলে অ্যাপার্টমেন্টই যদি আপনার মূল লক্ষ্য হয়, তাহলে আমি কেন একজনকে 5 কাঠা, 3 কাঠা, 10 কাঠা করে ল্যান্ড দিব? এই সর্বশেষ পূর্বাঞ্চলে ল্যান্ড দিল, 10 কাঠা ল্যান্ডও দিয়েছে কাউকে। এখন আপনি বিশ্বের সবচেয়ে ঘনবসতির দেশে থেকে একজনকে আপনি 10 কাঠা ল্যান্ড দিচ্ছেন, তা কোথায়? রাজধানীর একটা প্ল্যান, একটা আপনার হিতে। এগুলো আমার মনে হয় যে আমাদের পরিকল্পনার অভাব। এবং বাংলাদেশের, আমি একটা কথা বলি, এই ধরনের দেশে আপনি যদি হংকং এ যান, সিঙ্গাপুরে যান, অন্যান্য যে সমস্ত ছোট ছোট স্টেট এবং যেগুলোতে খুবই ঘনবসতি, সেখানে দেখবেন উন্নয়নটা হয় ভার্টিক্যালি, হরাইজন্টালি না। আপনি এই দিকে উন্নয়ন করে আপনি কুল করতে পারবেন না, আপনাকে হাই রাইজ বিল্ডিং করতে হবে। একই বিল্ডিং এ দেখবেন অন্তত 300 পরিবার থাকে, এরকম একটি ব্যবস্থা দিকে আপনি যেতে হবে। তারপরে যেটা আপনি বললেন, ছোট ছোট শহর করে শহরটাকে আস্তে আস্তে এক্সপ্যান্ড করে দিতে হবে, কমিউনিকেশন লাগবে এবং স্বয়ংসম্পূর্ণ শহর হতে হবে সেগুলোকে। কিন্তু আনফরচুনেটলি এরকম প্ল্যান নিয়ে গত 20 বছরে
ঢাকা শহরের আশেপাশে কোনো শহর গড়ে উঠেছে কোনো রেকর্ড নেই। আপনি দেখবেন না কোথাও কোনো শহর গড়ে ওঠে নাই। আমি ঝিলমিলের কথা শুনছি আমার ছোটবেলা থেকে। উত্তরা 3rd ফেজ 96-এ প্লট দিয়েছে, এখনো পর্যন্ত বসবাসের উপযোগী হয়নি। না, এটা আপনার কথা ঠিক, কিন্তু এটা 20 বছর আগের কথা বলছেন, কিন্তু বর্তমানে কিন্তু কিছুটা হলেও কিন্তু এটা কিন্তু অনেক পরিবর্তন আসতেছে এবং এটা কিন্তু আগামী 2-1 বছরের মধ্যে কিন্তু আরো দেখা যাক। আমরা 2-1 বছর যে কাজটি 20 বছরে হয়নি সেটা 2-1 বছরে হবে, আমি আশাবাদী। আমরা বিরতির পর আবার আপনাদের সাথে কথা বলছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বিশ্বাস বিল্ডার্স আজকের আবাসন। আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন রিহাব সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া এবং বিশিষ্ট সাংবাদিক শ্যামল দত্ত। বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের মাঝে, ততক্ষণ সঙ্গেই থাকুন। বাহ, সুন্দর ফ্ল্যাট, কবে করলেন এসব? আমার সৌভাগ্য বলতে পারেন। বিশ্বাস বিল্ডার্স থেকে নিয়েছি কষ্টে উপার্জিত টাকা, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। মনের মতো একটা ফ্ল্যাট পেতে আমি বিশ্বাসকেই নিরাপদ মনে করি। জমি, ফ্ল্যাট বা আবাসনের যে কোনো প্রয়োজনে বিশ্বাস বিল্ডার্স লিমিটেড। ঘরের জিনিসপত্র কিভাবে গুছিয়ে রাখবেন হিমশিম খাচ্ছেন? কিনুন বেঙ্গল র্যাক। শক্ত, মজবুত, আধুনিক, নজর কাড়া নানা রং ও ডিজাইন আপনার বিভিন্ন প্রয়োজন মেটাবে। বেঙ্গল র্যাক। বেঙ্গল র্যাক, পরিপাটি ঘর, জিনিস সুন্দর। বেঙ্গল, আস্থা শতভাগ। বাহ, সুন্দর ফ্ল্যাট, কবে করলেন এসব? আমার সৌভাগ্য বলতে পারেন। বিশ্বাস বিল্ডার্স থেকে নিয়েছি কষ্টে উপার্জিত টাকা, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। মনের মতো একটা ফ্ল্যাট পেতে আমি বিশ্বাসকেই নিরাপদ মনে করি। জমি, ফ্ল্যাট বা আবাসনের যে কোনো প্রয়োজনে বিশ্বাস বিল্ডার্স লিমিটেড। আজকালের ছেলেরা আমার নাতি দেখেন একটুতেই ক্লান্ত হয়ে পড়ে। হামদর্দের নাম তো শুনেছেন। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্য সেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে। সবখানে দেয়া হচ্ছে উন্নত চিকিৎসা সেবা, সম্পূর্ণ ভেষজ, তাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। প্রেসক্রিপশনের জন্য কোনো ফিও নেওয়া হয় না। আমাদের সারা পরিবারের স্বাস্থ্য সেবায় হামদর্দ। ভুল বললে, সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ, আপনার সেবায়। বাড়ি বা বিল্ডিং অতি সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে যদি ফিটিংস ভালো মানের না, দেয়ালে নোনা ধরেছে, পানি পড়ছে, এরকম প্রায় হয়। আস্থা রাখুন বেঙ্গল ইউপিভিসি ফিটিংস। বেঙ্গল, আস্থা শতভাগ। বাহ, সুন্দর ফ্ল্যাট, কবে করলেন এসব? আমার সৌভাগ্য বলতে পারেন। বিশ্বাস বিল্ডার্স থেকে নিয়েছি কষ্টে উপার্জিত টাকা, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। মনের মতো একটা ফ্ল্যাট পেতে আমি বিশ্বাসকেই নিরাপদ মনে করি। জমি, ফ্ল্যাট বা আবাসনের যে কোনো প্রয়োজনে বিশ্বাস বিল্ডার্স লিমিটেড। টিফিনটা একটাই, টিফিন বিস্কিট। বাহ, সুন্দর ফ্ল্যাট, কবে করলেন এসব? আমার সৌভাগ্য বলতে পারেন। বিশ্বাস বিল্ডার্স থেকে নিয়েছি কষ্টে উপার্জিত টাকা, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। মনের মতো একটা ফ্ল্যাট পেতে আমি বিশ্বাসকেই নিরাপদ মনে করি। জমি, ফ্ল্যাট বা আবাসনের যে কোনো প্রয়োজনে বিশ্বাস বিল্ডার্স লিমিটেড। বাহ, সুন্দর ফ্ল্যাট, কবে করলেন এসব? আমার সৌভাগ্য বলতে পারেন। বিশ্বাস বিল্ডার্স থেকে নিয়েছি কষ্টে উপার্জিত টাকা, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। মনের মতো একটা ফ্ল্যাট পেতে আমি বিশ্বাসকেই নিরাপদ মনে করি। জমি, ফ্ল্যাট বা আবাসনের যে কোনো প্রয়োজনে বিশ্বাস বিল্ডার্স লিমিটেড। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বিশ্বাস বিল্ডার্স আজকের আবাসন অনুষ্ঠানে। দাদা, আপনার কাছে এবং দুজনের কাছে প্রশ্নটা হচ্ছে এই সেক্টরের উন্নয়নের জন্য সুনির্দিষ্টভাবে আমি বলি, এই যে ব্যাংকের ঋণের সুদটা কমাতে হবে। পৃথিবীর কোথাও 17, 18%, 19% আপনি ইন্টারেস্ট দিয়ে কোন
ব্যক্তির পক্ষে একটি অ্যাপার্টমেন্ট কেনা সম্ভব না। আপনি যে কোনো দেশের উদাহরণ নেন, বাংলাদেশের ক্ষেত্রে এই সুদটি কম। পাশের দেশে যান, কলকাতায় যান, পশ্চিমবঙ্গে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে 2-3% ইন্টারেস্টের পাওয়া যায়, ঋণ পাওয়া যায় হাউজিং এর জন্য। হাউজিং এর জন্য আপনি যদি মনে করেন এই যে ওনারা যে যারা বেসরকারি উদ্যোক্তা আছেন তারা মানুষের একটি মৌলিক চাহিদার পূরণ করছেন, তাহলে আপনি কেন তাদেরকে স্পেশাল এফোর্ট দিবেন না? সরকারি খাতে কাউকে একটি বাড়ি বুঝিয়ে দিয়েছে কোনো রেকর্ড দেখান তো? যা কিছু সমস্যা আছে, হ্যাঁ ওনাদের অনেক সমস্যা আছে আমি জানি, 1 লক্ষ সমস্যা আছে, কিন্তু তাও সত্ত্বেও কাউকে যদি কোনো একটা অ্যাপার্টমেন্ট বা এই যে ঢাকা শহরে যে উন্নয়নটা দেখতে পাচ্ছি আমরা, সব হাইরাইজ বিল্ডিং, মানুষের কিছু বাসার থাকার জায়গা হয়েছে, এটির কৃতিত্ব কিন্তু ওনাদেরকে দিতে হবে। এর সমস্যা আছে, এর মধ্যে অনেকেই আছে ভুয়া কোম্পানি, ফ্ল্যাট পায় না, যথাসময় বুঝে পায় না, নানা রকম সমস্যা আছে, নিশ্চয়ই ওনারা সেভাবে দেখবেন। কিন্তু আপনি এই সেক্টরটাকে যদি এর সঙ্গে লক্ষ লক্ষ মানুষ জড়িত, এর সঙ্গে কনস্ট্রাকশন মেটেরিয়াল জড়িত, সিমেন্ট ব্যবসা জড়িত, ইটের ব্যবসা জড়িত, এর সাথে এসির ব্যবসা জড়িত, নানা রকমের ব্যবসা জড়িত এর সঙ্গে। কিন্তু এই সেক্টরটাকে যদি ডেভেলপ করতে চান আপনাকে ঋণের সুদ কমাতে হবে। দ্বিতীয়ত অন্যান্য যে সমস্যাগুলো আছে, ল্যান্ডের একটা বড় সমস্যা, সরকারের উচিত হবে এখন একেবারেই ল্যান্ড দিয়ে বন্ধ করে দেওয়া। ল্যান্ড দিবে রিহাবকে, রিহাব ডেভেলপ করে সেখানে মাল্টি স্টোর বিল্ডিং করবে, মানুষের আবাসনের সমস্যা হবে। এইভাবে যদি সেক্টরটাকে এই শিল্পের এক ধরনের নেতিবাচক প্রচার আমরা বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য না, নেতিবাচক প্রচার কি, মানুষ যখন ভুক্তভোগী হয় তখন এটা নেতিবাচক প্রচার হবে স্বাভাবিক। এবং এই ভুক্তভোগীরা যথাসময়ে যারা ফ্ল্যাট বুঝে পায় না, নানা রকমের কন্ট্রাক্টের যে ধরনের এগ্রিমেন্ট ছিল সেটা সম্মান করে না, বোথ দ্য পার্টি এগুলোর ব্যাপারে নানা রকম সমস্যা, সেগুলোর জন্য আমার ধারণা যে ওনাদের যেহেতু একটা অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনের উচিত আরো প্রপারলি অ্যাড্রেস করে সমস্যাগুলোর সমাধান করা। এই ব্যাপারে আমি একটু বলি, দেখেন আসলে যে কোনো সার্ভিস সেক্টর বলেন, আজকে হসপিটালের কথা চিন্তা করেন, হসপিটালে কিন্তু হাজার হাজার রোগী ভালো হয়ে আসতেছে, একটা রোগী মারা গেলে কিন্তু হসপিটালকে ভাঙবে বা হসপিটাল মানে দুর্নাম হবে। ঠিক সার্ভিস ইউনিট গুলার কিন্তু একই অবস্থা। আমরা কিন্তু হাজার হাজার ফ্ল্যাট, লক্ষ লক্ষ ফ্ল্যাট কিন্তু আমরা আমাদের ক্রেতাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবং আজকে দেখেন আমেরিকা থেকে বলেন, দুবাই থেকে বলেন, লক্ষ লক্ষ লোক ফ্ল্যাট কিনতেছে। এই ফ্ল্যাট গুলা যদি এখানে না ক্রয় করা হতো, এই টাকাগুলো কিন্তু চলে যেত মালয়েশিয়া বা দুবাই। আরো একজন দর্শক ফোনে রয়েছেন, ফোনটা নিয়ে আসি। হ্যালো হ্যালো, জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি আমার নাম মামুন, আমি মিরপুর থেকে। জি জি আমার প্রশ্ন হচ্ছে, সরকারি সেক্টরে যে সমস্ত আবাসন প্রকল্পগুলো দেওয়া হচ্ছে, এতে মধ্যম আয়ের যে সমস্ত লোকজন আছে এরা সাধারণত পায় না, বিভিন্ন তকদিরে বিভিন্ন দিক চলে যায়। তো প্রাইভেট সেক্টরে যারা আছে, যে সমস্ত বিল্ডার্স আছে, এদেরকে যদি আমাদের ঢাকার কাছাকাছি যে সমস্ত ল্যান্ড গুলো আছে এগুলোতে যদি প্রাইভেট সেক্টরদেরকে, ওনাদেরকে বিভিন্ন কোম্পানিকে মিলিয়ে যদি একটা প্রকল্প দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যারা মধ্যম আয়ের যারা আছে এবং নিম্ন মধ্যবিত্ত আছে এদের জন্য অনেক সুবিধা হয়। এ ব্যাপারে আপনাদের মতামত জানতে চাচ্ছি। জি জি, এই ব্যাপারে আমি এই মুহূর্তে বলতে পারি একটা কথা, যে আমরা রিহাব এবং ন্যাশনাল হাউজিং এবং সরকারের মাধ্যমে একটা এই ধরনের প্রকল্প করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। আপনারা খুব তাড়াতাড়ি এটার একটা ঘোষণা জানতে পারবেন। যেহেতু ঘোষণা হয় নাই, এই মুহূর্তে আমি কিছু বলতে চাই না, আগামীতে এটা সম্বন্ধে জানতে পারবেন। তখন কিন্তু এইটা কিন্তু একেবারে স্বল্প এবং মধ্য আয়ের লোকদের জন্য করা হচ্ছে, এবং সেখানে কিন্তু স্বল্প এবং মধ্য আয়ের লোকরাই এই ফ্ল্যাটগুলো পাবে বলে আমি জানি। যেহেতু এখনো ঘোষণা হয় নাই, আপনারা ওয়েট করেন, আপনারা আশা করি আগামীতে এই খবরটা পাবেন। আরেকটি বিষয়, ফ্ল্যাট কিংবা প্লট ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের লোন পাওয়ার জন্য আপনারা বিশেষ কোনো ভূমিকা রিহাবের পক্ষ থেকে নিচ্ছেন কিনা? আমরা বারবার বলছি, এবারও আমরা একটা প্যাকেজ দিয়েছি। এটা হচ্ছে 2009 সালে কিন্তু একটা লোন দেওয়া হতো, ঋণ দেওয়া হতো, সেটা স্বল্প এবং মধ্য আয়ের লোকদের জন্য। ব্যাংকের কর্মচারী হতে পারে, সাংবাদিক হতে পারে, তারা এই ঋণটা কিন্তু পেত। এবং পৃথিবীর সব দেশে কিন্তু এই ঋণটা চালু আছে। আমাদের 2009 সাল থেকে এই ঋণটা একেবারে বন্ধ। এবং আপনি আজকে আমেরিকা দেখেন, আমেরিকা যে কোনো লোক কিন্তু একটা চাকরি করার পরেই সে একটা বাড়ি কিনতে পারে, বিকজ তাদেরকে একটা ঋণ দেওয়া হয় 40 বছর থেকে 50 বছরের মধ্যে পরিশোধ করার ব্যবস্থা থাকে। তো এই ধরনের আমরা একটা আবেদন আমরা করেছি, এটা মাননীয় মন্ত্রী পূর্ত মন্ত্রণালয়ে রয়েছে, এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে আগামীতে এটা মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসে এটাকে কিভাবে করা যায়, এটার জন্য একটা থোক বরাদ্দ ওই খাতে না। এটা কিন্তু অনেকের হয়তো মনে করবে যে রিহাব মেম্বারদের জন্য নয়, এটা স্বল্প এবং মধ্য আয়ের লোকদের জন্য। জি,
দাদার কাছে আরেকটি বিশেষ প্রশ্ন, সেটি হলো যে আবাসন সেক্টরে বিনিয়োগের জন্য যে অপ্রদর্শিত আয়ের একটি বৈধতা দেওয়া হয়েছে, এটিকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন? দেখেন, যে মানিটা আনসার্কুলেটেড মানি, যেটাকে ব্ল্যাক মানি আমরা বলি, আসলে কিন্তু ব্ল্যাক মানি সে অর্থে এটা ব্ল্যাক না। হয়তো আপনি যে অপ্রদর্শিত আয়টাকে আপনি হয়তো কালো টাকা হিসেবে গণ্য করছেন। আপনি আয়টা বৈধ, আপনি ট্যাক্স দেননি, এটি আপনাকে ব্ল্যাক মানি হিসেবে আমরা এটা, এই টাকাটাকে যদি আপনি সার্কুলেশনের মধ্যে আনতে চান, তাহলে কোনো না কোনো সেক্টরকে প্রাধান্য দিয়ে সেটাতে বিনিয়োগ করলে বিশেষ সুবিধা পেতে পারে। এখানে দেখবেন সুবিধাগুলো যেগুলো দেওয়া হয়েছে গত কয়েকবারই এই ধরনের ব্ল্যাক মানি, কালো টাকা সাদা করার কথা সাধারণত আমরা যেটি বলে থাকি, সেটিতে কিন্তু তাকে কিন্তু ওই ট্যাক্সটি দিতে হচ্ছে, খালি আপনি পেনাল্টিটা দিতে হবে না। ফলে আপনি যদি রিয়েল এস্টেট সেক্টরের মতো একটি সেক্টরে এটি বিনিয়োগ করে এখানে এই টাকাটাকে সাদা করার সুযোগ দেন, আমার ধারণা সেক্টরে কিছু উন্নতি হবে। কিন্তু একটা জিনিস যেটা আগে ব্যাংকের কথা বলছেন, আমাদের এই সেক্টরের জন্য আমার ধারণা যে সরকার, ব্যাংক এবং রিহাব ট্রাইপাট্রিয়েট একটা এগ্রিমেন্ট লাগবে। ব্যাংকগুলোকে মানে এই যে স্বল্প সুদে সরকার ইচ্ছে করলে কিন্তু সরকারের কাছে অনেক ধরনের টাকা আছে যেগুলো 5-6% ইন্টারেস্ট ইচ্ছে করলে দিতে পারে। ইউএন হেবিটেটের ঋণ আছে, ইউএন এর একটা অর্গানাইজেশন যারা এই আবাসনকে প্রমোট করতে চায় তাদের কাছেও প্রচুর টাকা আছে, এরকম জাতিসংঘের কাছে বহু টাকা আছে, বিদেশি বিভিন্ন সংস্থার কাছে প্রচুর টাকা আছে, যারা 2-3%, ওয়ার্ল্ড ব্যাংকের ঋণগুলো কত পার্সেন্ট সুদ? 1.2% সুদ মাত্র। কারণ এই ধরনের বিভিন্ন ফান্ড থেকে আপনি ইচ্ছে করলে সরকার টাকা আনতে পারে এবং দেশের আবাসন সেক্টরকে ডেভেলপ করার জন্য ইচ্ছে করলে অনেক এফোর্ট দিতে পারে। কিন্তু আমাদের এখানে দেখবেন যে পরিমাণ সুদ, পৃথিবীর কোন দেশে তো সুদ দিয়ে কেউ ঋণ নেয় না। আপনি যদি একজন মধ্যম আয়ের লোক বা স্বল্প আয়ের লোকের কথা আপনি বলছেন, সে তার যদি চাকুরির টাকাটার বেতনের যে অংশটা ভারী বাড়ার জন্য দেয়, সেই টাকাটা যদি 30 বছরে পেমেন্ট করে একটি অ্যাপার্টমেন্টের মালিক হতে পারে, তাহলে দেখবেন এই সেক্টরের চেহারা পাল্টে যাবে। আজকে ঢাকা শহরের হাউস রেন্ট যে কোনো পৃথিবীর শহরের চাইতে বেশি, নিউ ইয়র্ক শহরের চাইতে বেশি। আমরা আরো একটি ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, হ্যালো। আমি সুভাঞ্চল বলতেছি যে ভাইয়া, আমরা প্রবাসের থেকে এই বাংলাদেশে কেন জমি ক্রয় করতে পারি না? যদি আমরা জমি ক্রয় করতে পারতাম, এখন তো অনেক উন্নত প্রযুক্তি বের হয়েছে, নিজ টাইপে আমরা ভূমি কিনতে পারি বা অথবা প্রপার্টি কিনতে পারি। এই সিস্টেমটা যদি গভর্নমেন্ট চালু করতো তাহলে তো আমাদের জন্য ভালো হইতো। জি, প্রবাসীদের জমি ক্রয়ের ব্যাপারে, প্রবাসীদের জমি ক্রয়ের ব্যাপারে তো আমার কোনো বাধা কিছু নেই। প্রবাসীদের জন্য নিজস্ব হাউজিং প্রজেক্ট হয়েছে শুধু প্রবাসীদের জন্য, প্রবাসী পল্লী, অমুক পল্লী, নানা পল্লী। বিশেষ করে উনি যদি আমেরিকা থাকে, ওনার জন্য আরো সুখবর, আমার প্রতি বছর আমেরিকায় মেলা হয়। এই বছরও আমরা 14, 15, 16 তারিখে নভেম্বরে মেলা করছি। আপনি ওখানে বসে আপনি ভূমি বলেন, মধ্যপ্রাচ্য থেকে বলছেন? মধ্যপ্রাচ্য আমাদের আগামীতে একটা টার্ম আছে কাতারে, আমাদের সবচেয়ে বেশি জনগোষ্ঠী তো মধ্যপ্রাচ্যে আছে। আগামী বছরে আমরা কাতারে মেলা করব। জি, আরেকটি বিষয় যে পরিকল্পিত নগরায়নের জন্য সবচেয়ে প্রথম যেটি শর্ত বর্তমান সময়ে আমরা মনে করছি, সেটা হলো পরিকল্পিত আবাসন। সেক্ষেত্রে রিহাব বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি এটার ভূমিকাটা যথেষ্ট নিতে পারছে কিনা? না, পারছে না বলেই তো আজকে পরিকল্পিত নগরী হচ্ছে না। আমি জন্য যেটা বলা বলছি, আজকে যে আপনি স্যাটেলাইট সিটি করবেন, আপনি রিহাবের সাথে মিলে স্যাটেলাইট সিটি করেন, সেখানে আপনি মাল্টি স্টোরি বিল্ডিং করেন। আজকে ঢাকা শহর থেকে 30 মাইল দূরে একটা যোগাযোগ ডেডিকেটেড এক্সপ্রেসওয়ে করেন, যেখানে ঢাকা থেকে নরসিংদীর দূরত্ব মাত্র 40 কিলোমিটার। পৃথিবীর যে কোনো দেশে 40 কিলোমিটার যেতে 40 মিনিটের বেশি সময় লাগার কথা না। আপনি এখান থেকে এই স্টুডিও থেকে বাংলা মোটর যেতে তো 40 মিনিটের বেশি লাগে অনেক সময়। এখন আপনি যদি এরকম একটা ডেডিকেটেড এক্সপ্রেসওয়ে করেন, যেখানে আপনি 40 মিনিট ইচ্ছে করলে নরসিংদী চলে যাবেন, ঢাকা শহরে কে থাকবে এই জঞ্জালের শহরে? ইউ হ্যাভ টু প্ল্যান, এবং একটা সুদূর প্রসারী প্ল্যান লাগবে। আজ থেকে 20 বছর 30 বছর পরের বাংলাদেশের চেহারা আপনি যদি এখন থেকে স্বপ্ন না দেখেন, বাস্তবায়ন করবেন কিভাবে? কিন্তু আপনি জিজ্ঞেস করুন তো কোনো রাজনৈতিক নেতাকে, তার কাছে 20 বছর পরের বাংলাদেশে ঢাকা শহরের কোনো চেহারা আছে কিনা, কিভাবে তিনি দেখতে চান ঢাকা শহরটাকে? আমরা 20 বছর আগে যা দেখেছি এখনো অলমোস্ট তাই, আগামী 20 বছর পরে আশা করি একই রকম দেখবো। জি, লিয়াকত আলী ভাইয়া, যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, তাদের জন্য বিশেষ কোন প্রণোদনার জন্য রিহাবের পক্ষ থেকে সরকারকে কোনো? আমি তো একটু আগেই বললাম যে আমরা একটা ঋণের জন্য বলেছি, আর দ্বিতীয়ত আমরা একটা এই রিহাব ন্যাশনাল হাউজিং মিলে আমরা একটা আগামীতে আপনারা জানতে পারবেন পিপিপির প্রজেক্ট। এটা এখনো যেহেতু এই ধরনের চুক্তি বা কিছু হয় না, এই জন্য আমি যেহেতু ঘোষণা আসে নাই, আমরা একটা সম্ভাবনা দেখছি আর কি। জি, আপনি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনে ছিলেন, সেই অনুযায়ী বর্তমানে রিহাবের জন্য সরকারের পক্ষ থেকে বা রিহাবের জন্য আপনি বিশেষ কোনো
ভূমিকা রাখতে পারছেন কিনা? না, রিহাবে দেখেন, আমি তো ব্যক্তিগত না, আমাদের একটা বোর্ড রয়েছে, আমাদের প্রেসিডেন্ট আছে, আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এই কাজটা করে থাকি। আপনি জানেন এবছর আবাসন সেক্টরে বাজেটে অনেক কিছু আমরা আমাদের বর্তমান কমিটি এটাকে নিয়ে আমাদের পক্ষে নিয়ে আসছি। তাছাড়া আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। তার মধ্যে আগামীতে আমাদের একটা প্যাকেজ যাচ্ছে যে আমরা কিভাবে এই সেক্টরটাকে বিশেষ করে ঋণটার ব্যাপারে এটা কিভাবে আনা যায়। তো এই সমস্ত কাজগুলোই কিন্তু আমরা সম্মিলিতভাবে আমাদের ইসি মেম্বার এবং আমাদের প্রেসিডেন্ট আমরা সবাই মিলে করছি। আগামীতে এগুলার ফল পাওয়া যাবে বলে আমি মনে করি। এই সেক্টরের অনেকেরই অভিযোগ ছিল যে আপনাদের ইউটিলিটি সার্ভিস বা বিভিন্ন কানেকশন পেতে আপনাদের অনেক প্রবলেম হচ্ছে, বা বিভিন্ন অভিযোগ আপনারা বিভিন্ন সময় দিয়েছেন। বর্তমানে এটা বর্তমানে আমি মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে আমাদের এই ইউটিলিটি সার্ভিসটা কিন্তু বেশ ইমপ্রুভ। এখন গ্যাস বলেন, বিদ্যুৎ বলেন, আমরা কিন্তু এখন সহজে পাচ্ছি, এবং এটার জন্য কিন্তু আমাদের একসময় কিন্তু ব্যবসা বেশ মন্দা হয়ে গিয়েছিল। এখন যেহেতু এটা পাচ্ছি, আশা করি এটা আগামীতে আরো ভালো হবে। জি দাদা, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে এখনই কি ধরনের ভূমিকা নেওয়া উচিত? এখানে সরকারকে আরো রেগুলেটরি এফোর্ট নিতে হবে। বিশেষ করে আমি মনে করি যে সরকার শুধু আইন এবং নীতি প্রণয়ন করবে, এগুলো বাস্তবায়নের দায়িত্ব বেসরকারি খাতকে দেওয়া উচিত। কিন্তু তার বেসরকারি খাতও সমস্যা আছে। আপনি দেখবেন উত্তরাতে আমরা 3000 ফ্ল্যাট নির্মাণের প্রজেক্ট বেসরকারি খাতে দেওয়া হয়েছিল, কোনো অগ্রগতি হয় নাই। বাসানটাকে বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট নেওয়া হয়েছিল, কাজের কোনো অগ্রগতি নাই। ফলে এখানে সরকারকে আরো মনিটরিং এফোর্টটা আরো স্ট্রং করতে হবে, এবং এভাবে যদি করা যায় তাহলে হয়তো আমরা এক সময় একটা মৌলিক চাহিদার কথা আপনি যেটি বারবার বলছেন, আবাসন, সেটি সমাধান করতে পারবো। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমাদের একটি ফোন রয়েছে। সর্বশেষ দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি সদর থেকে মামুন বলছি। আমার প্রশ্নটা, সাধারণত নির্ধারিত অ্যামাউন্টে টাকা পাঠাইতে হয়, যেমন বাংলাদেশে 2 লাখ টাকার উপরে টাকা পাঠানো যায় না, কিন্তু এর উপরে টাকা অনেকেই পাঠায় হুন্ডির মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের ব্যাংকে কখনো ডকুমেন্টস নাই, তাহলে সেই টাকাটা কি আমাদের ব্ল্যাক মানি হবে? জি, এটা মনে হয় হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে সেটা ব্ল্যাক মানি হবে। যে মানিটা নর্মাল চ্যানেলে আসে না, সেটি অবশ্যই ব্ল্যাক মানি। এখানে আমি ঠিক জানি না এই ধরনের সীমাবদ্ধতা আছে কিনা যে 2 লাখের বেশি টাকা পাঠানো যাবে না। আরো আপনাকে ব্যাংকে গিয়ে আরো স্পষ্ট করে খবর নিতে হবে যে আসলে কত টাকা সর্বোচ্চ আপনি পাঠাতে পারবেন। তবে আপনি যদি মাসে 2 লাখ টাকা করেও পাঠান তাহলে তো অনেক টাকা। এক বছরে এসে প্রায় 24 লক্ষ টাকার উপরে, 2 বছরে 48 লক্ষ টাকা। আবার এটা অনেক দেশের অনেক রকম নিয়ম থাকে। এখন সৌদি আরবের নিয়মটা কি, আমাদের দেশে টাকা পাঠানো মনে হয় কোনো না, কারণ আমি যতটুকু জানি শুধু মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই রেমিটেন্সের পরিমাণ প্রায় $150 মিলিয়ন। জি, এটা হয়তো আমাদের সাবজেক্টেও নাই প্রশ্নটি। যে জনাব লিয়াকত আলী ভূঁইয়া, সর্বশেষ প্রশ্ন, রিহাব কতটুকু আশাবাদী আমাদের নগরবাসীর আবাসন চাহিদা পূরণে? রিহাব সবসময় আশাবাদী এবং রিহাব করে যাচ্ছে। রিহাব আজকে যদি রিহাব না থাকতো, যতটুকু আপনারা দেখছেন আজকে ঢাকা শহর, এটা দাদাও বললো একটু আগে, আমিও বলি যে এটা কিন্তু ঢাকা শহরে এরকম হতো না। অনেক অভিযোগ কিন্তু আপনাদের নামে। আমাদের অভিযোগের সম্বন্ধে তো আমি আগেই বললাম যে একটা সার্ভিস, যে সমস্ত সার্ভিস সংস্থা আছে প্রত্যেকটার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে। তাই রিহাবও একটা সার্ভিস, সেবামূলক প্রতিষ্ঠানের মতনই অনেকটা। এইখানে আমরা এখন 10টা বাড়ি করতেছি, 50টা বাড়ি, মানুষকে যে ঘরগুলা যাদেরকে আমরা বুঝাই দিচ্ছি তারা তো আপনাদের কাছে আসতেছে না। সেক্ষেত্রে যদি কিছু যোগ করতে চান। আমি মনে করি যে অভিযোগের ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ওনাদের একটা সেল থাকা উচিত। আমাদের একটা সেল আছে, সেলের কাছে গিয়ে মানুষ কতটুকু রেমেডি পায় এটা নিয়ে আমি সন্দেহান। এগুলো আরো ট্রান্সপারেন্ট করেন, কয়টি অভিযোগ আসছে, কয়টি নিষ্পত্তি করেছেন, কিভাবে নিষ্পত্তি করেন, ক্রাইসিস ম্যানেজমেন্ট নাম্বার দেন, মানুষ অভিযোগ জানাবে সেখানে, তাহলে হবে কি রিয়েল সার্ভিস। সময় কম দেখে বলতে পারছি, তবে আপনাকে এক কথা বলি যে 100টা অভিযোগ আসলে আমরা 90টা ওখানে শেষ করে দিচ্ছি। ওই 90 জন লোক কিন্তু আপনার কাছে যাচ্ছে না, যাচ্ছে 10 জন লোক। এখন আমাদের কাছে যারা বুঝে পায় তারা তো আসবে না। এখন বুঝতে হবে যে আমাদের যে প্রতি শনিবার দিন, এবং আরেকটু বলে দিই দর্শকদের, আমাদের এখানে কোনো ফিও লাগে না, ফিসও লাগে না অভিযোগ দেওয়ার জন্য। সিম্পল একটা চিঠি দেওয়ার পরের শনিবার তাকে ডাকা হয়, অভিযোগটা আমরা মীমাংসা করে দিই। এবং দেখা যায় অভিযোগগুলো একেবারে মুশকিলটা আমি বলি যে এখানে অনেক আবাসন আছে যারা রিহাবের মেম্বারও না। সেখানে একটি সমস্যা আছে, একটা বড় সমস্যা যে আপনি দেখার সময়
যে কোনো ফ্ল্যাট কেনার সময় আমি সম্মানের দর্শকদেরকে বলবো কেয়ারফুল থাকবেন রিহ্যাবের মেম্বার, তাহলে কিন্তু রিহ্যাবের এক ধরনের বাধ্যবাধকতার মধ্যে চলে আসে। জি, ধন্যবাদ জনাব লিয়াকত আলী ভাইয়া, ধন্যবাদ শ্যামল দত্ত। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন পরিকল্পিত নগরায়ন এবং পরিকল্পিত আবাসনের লক্ষ্যে আমাদের নিয়মিত আয়োজন বিশ্বাস বিল্ডার্স আজকের আবাসন। আজকের আলোচক বৃন্দদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।